আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যের একজন আধুনিক কবি জীবনানন্দ দাশের সেই দিন এই মাঠ কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি শুরু করার পূর্বে আমরা জীবনানন্দ দাশের একটু জীবনী সংক্ষেপে জেনে নিই। জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। দেখেন যে তার জন্মসালটা, সেই জন্মসালের সাথে আমরা আরও দুজন সাহিত্যিকের জন্মসাল মনে রাখতে পারি। যেমন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বাংলা সাহিত্যের যে অনুগল্পের লেখক বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায়, এনাদের দুজনেরও জন্ম কিন্তু 1899 সালে। তো এটা আমরা আসলে অবশ্যই মনে রাখতে পারবো। একটা জন্মসাল একটা সাল দিয়ে আর কি আমরা তিনজন কবির বা তিনজন সাহিত্যিকের জন্মসালটা মনে রাখতে পারি। তার পিতার নাম ছিল সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। কুসুম কুমারী দাসও ছিলেন একজন স্বভাব কবি। জীবনানন্দ দাশ বরিশাল ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভের পর তিনি অধ্যাপনা শুরু করেন এবং সুদীর্ঘকাল তিনি অধ্যাপনার কাজে নিযুক্ত ছিলেন। জীবনানন্দ দাশ প্রধানত আধুনিক জীবনচেতনার কবি হিসেবে পরিচিত। বাংলার প্রকৃতি রূপবৈচিত্র্যে কবি নিমগ্ন চিত্ত, অর্থাৎ জীবনানন্দ দাশকে কিন্তু প্রকৃতির কবিও বলা হয়ে থাকে। কবির দৃষ্টিতে বাংলাদেশ এক অনন্য রূপসী। এদেশের গাছপালা, লতাগুল্ম, ফুল পাখি তার আজন্ম প্রিয়। তার রচিত গ্রন্থ ঝরাপালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, কবিতার কথা, রূপসী বাংলা, মাল্যবান ইত্যাদি। এখান থেকে তার রচিত গ্রন্থগুলো সবগুলোই ইম্পর্টেন্ট, তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাব্যগ্রন্থ হচ্ছে বনলতা সেন। সেই সাথে কবিতার কথা, রূপসী বাংলা, এগুলো না মনে রাখলেই নয়। 1954 সালে 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় এক ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর মৃত্যুবরণ করেন। তো এই ছিল জীবনানন্দ দাশের সংক্ষিপ্ত জীবনী। তো এখন আমরা মূল কবিতা নিয়ে আলোচনা করব। দেখেন, কবিতার নাম হচ্ছে সেই দিন এই মাঠ। আসলে সেই দিন বলতে কোন সময়কে বোঝাইতেছে? মৃত্যুর পরবর্তী সময়। এবং এই মাঠ বলতে তিনি জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ বর্তমানের যে পরিবেশ, বর্তমানের যে প্রকৃতি আছে, আসলে কবির মৃত্যুর পরে সেটা কীরকম হবে, এই বিষয়টাই তিনি এই কবিতায় তুলে ধরেছেন। তো আমরা চলুন শুরু করি। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। অর্থাৎ দেখেন, সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কোথানি, অর্থাৎ প্রকৃতির যে গতিময়তা, বহমানতা, চলমানতা, আসলে এটা কখনো থেমে থাকার নয়, সে কথাই প্রথম লাইনে ব্যক্ত হয়েছে। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। এই নদীর যেমন এখন স্বপ্ন, সে মানে পানির সময় যে স্রোত প্রবাহিত হয়, এখন যেরকম তার একটা স্বপ্ন, ড্রিম আছে, ঠিক কবির মৃত্যুর পরেও ঠিক তার এই ধারাবাহিকতা বহমান থাকবেই। এখান থেকে এসএসসি পরীক্ষা অবশ্যই এমসিকিউটা আসে যে কোনটি নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন, উত্তর হবে নদী। এরপর দেখেন বলছে সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। অর্থাৎ পৃথিবী কিন্তু একটা মায়ার জগৎ। এই জগতের যে মায়া, এটাকে কিন্তু কেউ ছেড়ে যেতে কখনো চাইবে না বলে আমার মনে এটা সকলের দৃষ্টিতে একই, যে আসলে জগতে একটা সকলের যে স্বপ্ন আছে, স্বপ্ন আসলে কখনো ঝরে পড়ে না। আর স্বপ্নই কিন্তু মানুষকে তার সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যায়। তো এখানে স্বপ্নের কথা বলা আছে, সোনার স্বপ্নের স্বাদ। তারপরে একটা লাইন আছে, আমি চলে যাব বলে, অর্থাৎ কবি পরপারে যাওয়ার কথা এখানে বলেছেন। চালতা ফুল কি আর ভিজেবে না শিশিরের জলে, নরম গন্ধের ঢেউয়ে। অর্থাৎ কবির মৃত্যুর পরে চালতা ফুল যে এখন যেমন শিশিরের জলে ভেজে, তার কাছে প্রশ্ন যে তিনি ভাবতেছেন যে আসলে আমি মারা যাওয়ার পরে কি চালতা ফুল শিশিরের জলে নরম গন্ধের ঢেউয়ে ভিজবে না? লক্ষ্মী পেশা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে, অর্থাৎ লক্ষ্মী পেশা কি তার সুরে গান গাইবে না? সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ধরে, অর্থাৎ পৃথিবী থেকে কখনো কারো স্বপ্ন শেষ হয়ে যায় না বা বিলীন হয়ে যায় না। চারিদিকে শান্তবাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব, এটা তার চারপাশের পরিবেশের কথা বলতেছে। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। এখানে আসলে দার্শনিকতার যে সুস্পষ্ট একটা প্রভাব আছে, তা এই লাইনটিতে দেখতে পাই, যে খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। অর্থাৎ আমরা যদি আক্ষরিক অর্থে লিটারাল মিনিং দেই, তাহলে বলা যায় আসলে মনে করেন যে একটা নদীর মধ্যে যদি একটা নৌকা, খেয়া মানে যে ছোটো নৌকা আর কি, খেয়া নৌকা, তো পারাপারের জন্য যে ছোটো নৌকাগুলো আছে, মনে করেন নদীর মাঝখানে কি সবসময় সে থাকে? এক সময় না এক সময় তাকে তীরে এসে পৌঁছতে হয়। আর যদি এটা আমরা দার্শনিকভাবে দেখতে যাই, তো আমরা দেখতে পারি পৃথিবীটাকে মনে করেন এখানে একটা আমরা নদী মনে করতে পারি। আর এই নদী থেকে আমরা এক সময় দেখা যায়
সৃষ্টিকর্তার দিকে সকলের কিন্তু মহাযাত্রা হয় বা আল্লাহর প্রতি। তো এক সময় না এক সময় আমরা কিন্তু মৃত্যুর মুখে পতিত হই যখন আমাদের আয়ু শেষ হয়ে যায়। তো এখানে এটাই বোঝাতে চাই যে পৃথিবীটাকে যদি আমরা একটা নদী মনে করি, তাহলে মৃত্যুর যে দরজা ওইটা হচ্ছে আমাদের তীর, অর্থাৎ আমরা এক সময় সেখানে পৌঁছাই। পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, অর্থাৎ পৃথিবীর মধ্যে এইসব গল্প আজীবনই বেঁচে থাকবে, কারণ এসব যে প্রকৃতির একটা বর্ণনা, এটা আজীবনই পৃথিবী বিলীন হওয়ার পূর্ব পর্যন্ত তা সমভাবে চলতেই থাকবে। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে। এখানে দেখেন কিছু বিষয় যে মানুষের তৈরি সভ্যতা, যেমন এশিরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, বেবিলনীয় সভ্যতা, অর্থাৎ মানুষের তৈরি যে কোনো সৃষ্টিকর্ম ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু এখানে এটাই বোঝাতে চেয়েছেন যে প্রকৃতির কখনো ধ্বংস হয় না, প্রকৃতি তার নিজস্ব গতিতে ছন্দময় পথে চলতেই থাকে আজীবন। তো পুরো কবিতা এখানে এইটাই যে মূলত আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু প্রকৃতির যে চলমানতা সেটা কখনো থেমে থাকবে না, সে তার মতো চলতেই থাকবে। তো এখান থেকে ব্যাখ্যার জন্য আমরা মূলত লাইনগুলো পড়বো। এশিরিয়া ধুলো আজ বেবিলন ছাই হয়ে গেছে, সেই সাথে এটাও বলতে পারি যে খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। তারপর পৃথিবীর এইসব গল্প রবে মানে বেঁচে রবে চিরকাল, এগুলো আমি ব্যাখ্যা অবশ্যই করেছি। আর এগুলো জেনে রাখলেই মোটামুটি এই কবিতা সম্পর্কে একটা সম্যক ধারণা হয়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো এ সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন, যেন যে কোনো ভিডিও আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।